सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। गत 9 जून সন্ধ্যে 7:24 মোদী সরকার তৃতীয়বার শপথ গ্রহণ করেছেন। এটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে। বহু মানুষ এই সময়ের যে চার্ট সেটা নিয়ে আলোচনা করার কথা অনুরোধ করেছেন এবং ব্যাঙ্গালোর থেকে শ্রীমান অর্কদেব ব্যানার্জি তো চার্টই পাঠিয়ে দিয়েছেন। इशारों का একটা যে প্রবাদ বাক্য আছে যে समझदारों के लिए इशारा काफ़ी होता है, তো উনি একদম চার্ট পাঠিয়ে দিয়েছেন, আর কোনো বক্তব্য রাখেননি। এটা আন্ডারস্টুড যে প্লিজ এটাকে অ্যানালিসিস করুন। তো থাম্বনেল আপনারা যেটা দেখেছেন, থাম্বনেলটা আমি অন দ্য লাইটার সাইডই রেখেছি, কারণ যে কোয়ালিশন হয়েছে তার মধ্যে যে প্রমুখ দুজন আছেন, তো নীতিশ কুমারজিকে পাল্টি কুমার বলা হয়। তো সেই ক্ষেত্রে ওই তিলাস্মি বাহে থামে কাটু মে দিল কি শামে কসমে খাইয়া খাইয়া খাইয়া, এই যে কসমে ওয়াদে নিভায়েঙ্গে হাম, এটা কতদূর কি আমরা এর সততা দেখব, এটা নিয়ে অনেক প্রশ্নচিহ্নই আছে। এবং যেহেতু এটা রাজনৈতিক একটা প্রেক্ষাপট, সেখানে আরও প্রশ্নচিহ্নটা আরও বড় হয়ে যায়, আরও বোল্ড হয়ে যায়, আরও ব্রাইট হয়ে যায়। এখন সবসময় দেখুন, আমাদের যে কোনো শুভ কাজ আমরা করতে যাই, সাধারণ মানুষ আমাদের একটা বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, একটা কোনো দোকান খোলা, যে কোনো শুভ কাজেই আমরা লগ্ন দেখি, সময় তিথি দেখি, যোগ দেখি। তো এরকম যখন ওথ টেকিং সেরিমনি হবে, তখন তো অবশ্যই লগ্ন মুহূর্ত যোগকরণ দেখে একটা নির্দিষ্ট করা হবে এবং সমস্ত এই মুহূর্ত বিচারের সময় ভালো মন্দ দুটোই থাকবে। আপনি 100% ক্লিয়ারেন্স কখনোই পাবেন না। স্বয়ং রাবণ চেষ্টা করেছিলেন, তিনিও পাননি। তো 100% ক্লিয়ারেন্স যখন পাবেন না, তখন যেখানটা ক্লিয়ারেন্স নেই সেখান দিয়ে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট প্রবেশ করবেই। তো এর মধ্যে আমরা জানি যে আরএসএসের যিনি প্রধান শ্রীমান মোহন ভগতজি যে বক্তব্য রেখেছেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেখানে আমরা কিছু বেশ জোরালো ডিফারেন্সেস পাচ্ছি। সেটারও একটা প্রভাব আমাদের কনসিডার করতে হবে। এই ওথ টেকিং সেরিমনিতে আমরা শুধুমাত্র যে পলিটিক্যাল অ্যালায়েন্সটা দেখব সেটা নয়, আমার ইন্টারনাল এই বিজেপি দলের যে পরিস্থিতি সেটাকেও আমাদের দেখতে হবে। এখন একটা কথা আমি সবসময় বলি যে গ্রহস্থিতির দিকে আমাদের নজর সবসময় থাকে, যে কারণে আমরা মুহূর্তটা বিচার করি। অবশ্যই যখন একটা গৃহপ্রবেশ করছি বা একটা বিয়ের স্থির হচ্ছে, তখন তো যেদিন লগ্ন নেই সেদিন আমরা বিয়ে স্থির করব না, বা যেদিন গৃহপ্রবেশের দিন নয় সেদিন আমরা গৃহপ্রবেশ করব না, দ্যাট ইজ আন্ডারস্টুড। কিন্তু তার সঙ্গে আমাদের নিজেদের মনস্থিতিটাকেও একটা গুরুত্ব দিতে হবে, সমান এর চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমি সব দিনক্ষণ তিথি নক্ষত্রকরণ যোগ দেখে গৃহপ্রবেশ করলাম, অথচ আমার পরিবারের মধ্যে একেবারে চুলোচুলি কাটাকাটি সারাক্ষণ চলছে, তাহলে সেই গৃহে কখনোই শান্তি হবে না। তো গ্রহস্থিতির সঙ্গে মনস্থিতি একটা মানুষের, বিভিন্ন মানুষের যে মানসিকতা, সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তো যখন ওথ টেকিং সেরিমনি হয়েছে 9 জুন সন্ধ্যে 7:24, তখন লগ্ন ছিল বৃশ্চিক এবং রাশি ছিল কর্কট। এই জন্ম ছক, যেটা ওথ টেকিং সেরিমনির যে জন্ম মুহূর্ত এই তৃতীয় সরকারের, তো এখানে আমরা মঙ্গলকে খুব বলবান পাচ্ছি, লগ্নপতিকে স্বগৃহে মেষে, আমরা ভাগ্যপতিকে ভাগ্যস্থানে পাচ্ছি চন্দ্রকে,
আমরা সপ্তমপতি শুক্রকে স্বগৃহে পাচ্ছি সপ্তমে। তাহলে এই শুক্রের সপ্তমপতি হয়ে যে সপ্তমে অবস্থান, তাতে অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্ক, প্রতিপক্ষ বিপক্ষের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা হারমোনি, একটা মাধুর্য, একটা ফ্রেন্ডশিপের জায়গা কিন্তু ইন্ডিকেট করছে এই ছকে। ফোর্থের লর্ড স্যাটার্ন ফোর্থে বসে আছে, কিন্তু স্যাটার্ন টিপিক্যালি ফোর্থের জন্য ভালো নয়। ফোর্থের স্যাটার্ন আপনাকে ইটবালি সিমেন্টের গৃহ দেবে, কিন্তু সুখ শান্তি দেবে না, ইমোশনাল হ্যাপিনেসটা দেবে না। আপনাকে বাহন দেবে, কিন্তু আপনি ফুল ফ্যামিলি নিয়ে বাহনের যে আনন্দটা সেটা পাবেন না। ইমোশনাল সাইডটা কিন্তু স্যাটার্ন কখনোই দেবে না। এবার চেষ্টা অবশ্যই করা হয়েছে যাতে ম্যাক্সিমাম পজিটিভিটি, ম্যাক্সিমাম একটা প্রো এনার্জি যাতে অ্যাক্টিভেট করা যায়। তো সপ্তমভাবে বৃহস্পতি এবং শুক্র, পঞ্চমপতি সপ্তমপতির একত্রে সপ্তমে অবস্থানে একটা বন্ধুত্বপূর্ণ মৈত্রী, একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার মেনটেন করার একটা জায়গা তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে অষ্টমপতি বুধও অবস্থান করে আছে। সুতরাং টাইম টু টাইম সেখানে কিছু সমস্যা অবশ্যই দেখা যাবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রারব্ধ স্থানে পঞ্চমভাবে কিন্তু রাহুর অবস্থান আছে এবং একাদশে কেতু। এই একাদশে কেতু অতি অবশ্যই এই সরকারের যে ইচ্ছা পূরণের জায়গা, যে উইশ ফুলফিলমেন্টের জায়গা, তাদের যে কমান্ডের জায়গা, সেখানে কিছু বিঘ্ন ব্যাঘাত আনবেই আনবে। আমরা যদি নবাংশ চারটা দেখি ওথ টেকিং সেরিমনির, তাহলে সেখানে নবাংশে আমরা মীন লগ্ন পাচ্ছি এবং কর্কট রাশি, অর্থাৎ চন্দ্র বর্গোত্তম। চন্দ্র বর্গোত্তম একটা বিশেষ শুভ দিক, কিন্তু এখানে 4th হাউসে নিচস্থ কেতু আর বুধ। সুতরাং সুখ শান্তির অভাবটা কিন্তু বিশেষভাবেই থাকবে, এবং 10th হাউসে নিচস্থ রাহু। মনে রাখতে হবে যে মোদিজির যে নিজস্ব চার্ট, ওনার যে টাইমটা রান করছে, ওনার কিন্তু মঙ্গলের দশা, এবং মঙ্গলের দশা ওনার 2021 নভেম্বর থেকে শুরু হয়েছে, এবং বর্তমানে মার্চ 2024 থেকে মে 2025 অবধি মঙ্গলের দশায় শনির অন্তর্দশা, এবং তারপর বুধের অন্তর্দশা 1 মে 2026 অবধি, এবং তারপর কেতুর অন্তর্দশা 27 সেপ্টেম্বর 2026 অবধি। সুতরাং হিসেব মতো এখন থেকে 2026 সেপ্টেম্বর অবধি মোদিজির সময় কিন্তু খুব একটা ফেভারেবল নয়, এবং ওনার এই যে মঙ্গলের দশা, মঙ্গল জন্মছকে লগ্নে আছে সক্ষেত্রে, কিন্তু নবাংশ এবং দশমাংশ যে চার্ট, সেখানে দুটোতেই মঙ্গল কিন্তু নিচস্থ কর্কটে। এবার ওনার যে জন্মছক, সেখানে অষ্টমপতি বুধ একাদশে রাহুকেতুর অ্যাক্সিসে অবস্থান করে আছে বক্রী হয়ে। এই অষ্টমপতি একাদশে বক্রী রাহুকেতুর অ্যাক্সিসে, এবং সেটা কেতুযুক্ত হয়ে, এটা কিন্তু একটা বিশেষ আকস্মিক ক্রাইসিস এবং বিশেষ আকস্মিক কিছু শত্রুতা, ক্ষয়ক্ষতিকে ইন্ডিকেট করে, যেটা এখন নানান রকম ভিতরঘাত নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন,
পলিটিক্স, রাজনীতি এমন একটা ক্ষেত্র যেখানে অনেক কথা বলতে চাইলেও বলা যায় না, নানান রকম আমাদের বিধিনিষেধ পালন করে চলতে হয়। ইট ইজ আ ভেরি ট্রিকি সিচুয়েশন। এই জন্য অনেক কথাই বলতে চাইলেও জানলেও কিন্তু নিজেদের সংযত রাখতে হয়। এবং বক্রী বৃহস্পতি কুম্ভ রাশিতে চতুর্থভাবে, এটাও কিন্তু খুব ট্রিকি নরেন্দ্র মোদীজির জন্য। আমি আগেই বলেছি 2023-এর শেষ প্রান্তে যখন 2024-এর ইয়ারলি প্রেডিকশন দিয়েছি, তখন কিন্তু আমি পরিষ্কার বলেছি, আপনারা ভিডিও বার করে দেখে নেবেন, যে নোডাল অ্যাক্সিস ট্রানজিট হলে রাহুকেতু মেষ, তুলা থেকে মীন কন্যায় গেলে ভারতবর্ষের রাজনৈতিক চিত্র কিন্তু পরিবর্তন হবে এবং যথেষ্ট জটিলতা আসবে। এই একটা বিশেষ ট্রিকি বিষয় আছে। নেক্সট ইয়ার, আগামী বছর মে মাস অবধি রাহুকেতুর যে অবস্থান, সেটা কিন্তু একেবারেই মোদিজির জন্য শুভ নয়। এবং তাছাড়া শুধু মুহূর্ত চার্ট এবং ওনার যে বেসিক চার্ট, ওনার যে দশা অন্তর্দশা শুধু সেটা দেখলে হবে না, সামনে একটা বিশেষ মঙ্গলের ট্রানজিট আছে, যেটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমি বহু অ্যাস্ট্রোলজারের আলোচনা শুনছিলাম এই ওথ টেকিং সেরিমনি নিয়ে, কিন্তু দুঃখের বিষয় কেউ এই বিষয়টাকে উত্থাপন করেননি যে 2024-এ এটা আমাদের জন্য, সাধারণ মানুষদের জন্যও একটা আগাম আপনাদের সঙ্গে আলোচনা হয়ে যাচ্ছে, সেটা একটা আমাদের বাড়তি লাভ। অক্টোবর মাসের 20 তারিখ, 2024-এর অক্টোবরের 20 তারিখে মঙ্গল কর্কট রাশিতে ট্রানজিট করবে। এই মঙ্গল 7ই ডিসেম্বর কর্কট রাশিতে বক্রগতিতে যাবে। 21 জানুয়ারি 2025 মঙ্গল বক্রগতিতে কর্কট রাশি থেকে মিথুনে প্রবেশ করবে এবং 24শে ফেব্রুয়ারি 2025 মিথুন রাশিতে মার্গী গতিতে ফিরবে। কীরকম ক্রিটিক্যাল আপনি চিন্তা করুন। অক্টোবরের 20 তারিখ এই বছর মঙ্গল কর্কটে যাবে, অর্থাৎ নিচস্থ হবে, মোদিজির লগ্নপতি ভাগ্যস্থানে নিচস্থ হবে। 7 ডিসেম্বর ভাগ্যস্থানে লগ্নপতি বক্রগতিতে যাবে। তারপর সামনের বছর 21শে জানুয়ারি 2025 মঙ্গল বক্রগতিতে অষ্টমে প্রবেশ করবে মিথুনে। অষ্টমে বক্রগতিতে থাকবে, 1 মাস পরে 24 ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে অষ্টমে এবং তারপরে ওই ফেব্রুয়ারি থেকে ডাইরেক্ট হওয়ার পর অষ্টম নবম কাভার করে, ওই ক্ষেত্রটা কাভার করে 7 জুন এসে সিংহে যখন প্রবেশ করবে, তখন সেখানে রাহু কেতুর অ্যাক্সিসে কেতু যুক্ত হবে। সুতরাং এই টোটাল টাইমটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নানান রকম ঝড় ঝাপটা, বিবাদ, শারীরিক সমস্যা, কোনো একটা আক্রমণ হওয়া, একটা অ্যাগ্রেশন, কোনো লাইফ থ্রেটের দিকটাও কিন্তু আমি অস্বীকার করতে পারছি না, এই যা পজিশন যা দেখছি। এবং 30শে মার্চ থেকে 18ই মে 2025, 30শে মার্চ থেকে 18ই মে 2025 শনি এবং রাহু মীন রাশিতে অবস্থান করবে, পঞ্চমভাবে মোদিজির। এই ডেটগুলো আমরাও এগুলো নোট করে রাখি, এগুলো আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। মীন রাশির 7.5 একটা খুব ক্রিটিক্যাল ফেজ হবে 30শে মার্চ থেকে 18ই মে, যখন রাশির উপরে শনি রাহু থাকবে। তো এই যে মঙ্গলের যে ট্রানজিটটা দেখছি, প্লাস শনি রাহু পঞ্চমে, নিশ্চিত
একটা বিষয় ঠিক যে ঢাইয়াটা ওনার ওভার হয়ে যাচ্ছে, কিন্তু ওনার দশা অন্তর্দশা মঙ্গল শনি, মঙ্গল বুধ, মঙ্গল কেতু, এই ফেজটা কিন্তু ওনার জন্য একেবারেই শুভ নয়। এই জায়গাগুলো, তার সঙ্গে ওনার যে বক্রী বুধ, এই ইলেকশনের সময় মনে করে দেখুন মঙ্গল রাহু অঙ্গারক যোগ করেছিল এবং বুধ রাহু জড়ত্ব যোগ করেছিল। তো মঙ্গল বুধের যে ট্রানজিট, যে অবস্থান, সেটা যথেষ্ট ক্রিটিক্যাল, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, শক্তিশালী প্রভাব বিস্তার করতে চলেছে। অবশ্যই আমরা বেশ কিছু ডিস্টারবেন্স আশা করতে পারি। মুহূর্ত চার্টে ওথ টেকিং সেরিমনির সময় অবশ্যই প্রয়াস করা হয়েছে, সেটাই স্বাভাবিক, যে যতটা ফেভারেবল প্ল্যানেটারি পজিশন পাওয়া যায় সেই ফেভারেবল ইতিবাচক প্ল্যানেটারি পজিশন নিয়ে একটা যাত্রা শুরু হোক, সেটাই সকলেরই কাম্য থাকে। কিন্তু আমার ব্যক্তিগত চার্ট, যেটা আমরা সবসময় বলি, আমার ব্যক্তিগত চার্ট কি বলছে, অলরেডি ওনার মঙ্গল শনি চলছে বলে কিন্তু ওনার একটা ডিস্টারবেন্স শুরু হয়ে গেছে। তার রেজাল্ট কিন্তু আমরা ইলেকশনে পেয়েছি এবং তারপর আমরা আরএসএস চিফের বক্তব্যে পাচ্ছি। সুতরাং একটা কনস্ট্যান্ট কাটিং ডাউন টু সাইজ যাকে বলে, সেইটা কিন্তু ফেস করতে হবে। এবং ডেফিনেটলি আমরা এই কোয়ালিশন গভর্নমেন্টের স্টেবিলিটির জায়গায় বড় প্রশ্নচিহ্ন লাগাতেই পারি। এবং সামনের বছর মে মাস অবধি তো বেশ ভালো রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। স্টার্টিং অক্টোবরে যেই মঙ্গলের খেলাটা শুরু হবে, তখনই কিন্তু কসমে খাইয়াটা একদম গুলে খাইয়া হয়ে যেতে পারে। সেই গুলে খাইয়া হয়ে, ভুলাইয়া হয়ে একটা পরিস্থিতি কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল এবং আনস্টেবল হতে পারে। সুতরাং কসমে ওয়াদে নিভায়েঙ্গে হাম, এইটা কিন্তু কতটা মেনটেনড হবে সেই জায়গায় কিন্তু বড় প্রশ্নচিহ্ন আছে। এবং ওথ টেকিং সেরিমনির ছকটা, প্ল্যানেটারি পজিশনটা যতটা ফেভারেবল করা যায় করা হয়েছে, কিন্তু সামনের যে আগামী দিনের যে প্ল্যানেটারি পজিশন, সেটা কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল এবং সেখানে আমরা একটা বিশেষ ট্রাবল, বিশেষ অনিশ্চয়তা কিন্তু আমরা আশা করতেই পারি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।